বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। চীন পাকিস্তান থেকে তাদের যে প্রজেক্ট সিপিসি, সেখান থেকে নিজের হাত গুটিয়ে নিচ্ছে। আজকে এই জিওপলিটিক্সের খবরটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, এই অনুরোধ করছি। এখন বিষয়টা হচ্ছে, চীন কেন পাকিস্তান থেকে নিজেদের হাত গুটিয়ে নিচ্ছে। আপনারা যদি শুনে থাকেন যে চীন পাকিস্তানের সিপিসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা শুরু করেছিল আজ থেকে 10 বছর আগে। প্রজেক্টটা ছিল একটা বড় প্রজেক্টের একটা স্কিম, প্রজেক্টের অন্তর্গত একটা পার্ট। সেই পার্টটা হচ্ছে যে একটা মস্ত বড় রাস্তা যাবে এবং সেই রাস্তাটা আপনার পাকিস্তানের উপর দিয়ে আরও গদর পোর্ট এবং সেখান থেকে ইরান হয়ে আরও মিডল ইস্ট এবং আপনার দক্ষিণ। তো ফলে এটা চায়নার কাছে একটা খুব ভায়াবল প্রজেক্ট হতো। যদি এটা সঠিকভাবে বাস্তবায়িত হতো, তাহলে সরাসরি রোড ট্রান্সপোর্টের মধ্য দিয়ে চায়না ওই সব দেশে পৌঁছে যেতে পারত, মিডল ইস্টের দেশগুলোতে হয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছে যেতে পারত। এখন এটা যে হচ্ছে না, তার পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোই আমি আপনাদেরকে বলছি। যেমন হচ্ছে কি, যে চায়নার যে আইডিয়াটা ছিল, যে অবজেক্টিভ নিয়ে চায়না এই প্রজেক্টটা শুরু করেছিল, সেটা হচ্ছে যে প্রথম তো মিডল ইস্ট পর্যন্ত রোড ট্রান্সপোর্টের মধ্যে পৌঁছেও, তাতে তাদের যে জাহাজে করে মাল পৌঁছতে যে পরিমাণ সময় এবং খরচা হয় সেটা বাঁচত। দ্বিতীয় হচ্ছে চায়নাতে যে ইলেকট্রিসিটি উৎপাদন করা হবে, কারণ এই প্রজেক্টের মধ্যে আশপাশে আরও অনেক কিছু প্রজেক্ট হওয়ার কথা ছিল, যেমন বিদ্যুৎ উৎপাদন, এয়ারপোর্ট এবং টোল প্লাজা, এই সমস্ত অনেক কিছু হওয়ার ব্যাপার ছিল। তাহলে সেই ইলেকট্রিসিটিটা পাকিস্তান চায়নার বর্ডারিং যে এরিয়া, যেখানে চায়নার খুব রিমোট, যেখানে বিদ্যুৎ পৌঁছাতে চায়নার অসুবিধা হচ্ছে, পাকিস্তান থেকে সেই বিদ্যুৎ চায়না সেই রিমোট এরিয়াতে পৌঁছাবার ব্যবস্থা করত। আর একটা রাস্তার মধ্য দিয়ে যে একটা উন্নয়ন, ডেভেলপমেন্ট, সেই মডেলটা সারা পৃথিবীর কাছে পেশ করত। বিশেষত যে গ্লোবাল সাউথের দেশগুলো আছে, আফ্রিকার দেশগুলো আছে, সেখানে তারা এটা প্রমাণ করতে পারত, কারণ এটা ভালো হয়ে যাবে এরকম একটা পরিকল্পনা ছিল চায়না এবং পাকিস্তান দুই দেশে যখন এই প্রজেক্টটা তৈরি হয়। এই প্রজেক্টটার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট থেকে একটা ইনকাম পাকিস্তান থেকে চায়নার কাছে পৌঁছবে। ইনকাম ইন দ্য সেন্স, এটা যেটা ইনভেস্ট হচ্ছিল সেটা কিন্তু কোনো ডোনেশন নয়, সেটা একটা অ্যাকচুয়ালি লোন। তো লোনের একটা ইন্টারেস্ট আছে, সে 2% হোক 5% হোক, সেই ইন্টারেস্টটা কিন্তু পৌঁছাতো চায়নার ঘরে। আর একটা ছিল যে বালুচিস্তানে যে মিনারেলস আছে, সেই মিনারেলসগুলো চায়না এক্সপ্লয়েট করে নিয়ে যেতে পারত। এখন এর যদি আমরা প্রজেক্ট ডিজাইনটা দেখি, তাহলে পর আমরা বুঝতে পারবো এইটা আসলে শুরু হচ্ছিল চায়নার কাসগড় থেকে। এই কাসগড় থেকে এটা গিলগিট বালতিস্তানের মধ্য দিয়ে যে পেশোয়ার, আমরা যেমন মেট্রোতে দেখি না বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইন, ব্ল্যাক লাইন, রেড লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন, বিভিন্ন কালার দিয়ে গ্রিন লাইনগুলো ভাগ করা হয়, তেমনি এখানেও যেটা ম্যাপের মধ্যে ছিল, সেই ম্যাপটাই একটা বিভিন্ন লাইন ক্রিয়েট করা ছিল। সেই লাইনগুলো হচ্ছে আপনার কাসগড় থেকে গিলগিট বালতিস্তান হয়ে সেটা ঢুকছিল ইসলামাবাদ রাস্তাটা। সেই ইসলামাবাদের থেকে একটা কাসগড় থেকে গিলগিট বালতিস্তান পর্যন্ত ছিল একটা গ্রিন লাইন, তারপরে সেখান থেকে রেড লাইন শুরু হচ্ছে ইসলামাবাদ,
ইসলামাবাদ থেকে একটা ব্লু লাইন ডান দিকে চলে যাচ্ছে পেশোয়ার, এবং একটা বাঁ দিকে চলে যাচ্ছিল লাহোর, আর সোজা একদম চলে আসছিল আপনার বালুচিস্তান হয়ে গাদারপুর, বালুচিস্তান পর্যন্ত একটা শহর পর্যন্ত, সেখান থেকে সবুজ লাইন আসছিল গাদারপুর, এবং লাহোর থেকে একটা ব্লু লাইন আবার আসছিল পূর্ণিয়া জাতীয় একটা জায়গা আছে পাকিস্তানে সেখানে, আর লাহোর থেকে একটা রেড লাইন আবার ওখানে আসছিল। ওখান থেকে পূর্ণিয়া থেকে আরেকটা ছোট্ট জায়গাতে এসে পৌঁছেছিল, একটা ছোট্ট শহরে, সেখান থেকে সোজা বিভিন্ন শহর পরিক্রমা করে রেড লাইনটা এসে পৌঁছাচ্ছিল করাচি বিমানবন্দর। তাহলে এটা দুটো বিমানবন্দরকে কানেক্ট করছিল, একটা হচ্ছে গাদার এবং আরেকটা হচ্ছে করাচি। তো এই দুটো বিমানবন্দর যে কানেক্ট হওয়া, এইটা একটা খুব মস্ত বড় ব্যাপার। এবং এরপর এখানেও প্রজেক্ট ছিল, যেমন সুকি কিনারিতে একটা প্রজেক্ট ছিল, ক্যারট পাঞ্জাবে, সুকি কিনারিটা কেপিকে বলছে, আবার ক্যারটে পাঞ্জাবের একটা 720 মেগাওয়াটের একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল। এরপরে সাহাইওয়াল পাঞ্জাবে, সেখানে একটা 1320 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল। এরপর বাহালপুরে একটা 1000 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মুজফ্ফরগড়, সেখানে একটা 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। রহিমিয়ার খান পাঞ্জাব, সেখানে একটা 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। এরপর ঝিম্পির বাহারমপুর অ্যান্ড টাটা সিন্ধ, সেখানে 350 একটা মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র। এবং পোর্ট কাসিম সিন্ধ, সেখানে একটা 300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। এই এতগুলো। তারপর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে সিন্ধেরি তারপারকার, সেখানে একটা 3960 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। তো এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো মোটামুটি পাওয়ার প্রজেক্টসগুলো কয়লা থেকে, হাইড্রো থেকে, সোলার থেকে এবং উইন্ড বাতাস থেকে, কোল, হাইড্রো, সোলার অ্যান্ড উইন্ড, এই 4টে সোর্স থেকে এই পাওয়ার প্রজেক্টগুলো চলার মূল পরিকল্পনা ছিল। এইটা হচ্ছে পাকিস্তানের একটা বড় প্রজেক্ট ছিল। চায়না চাইছিল এই প্রজেক্টটা সাকসেস। এবার যদি বলি চায়না এখান থেকে কীভাবে মিডল ইস্টে যেত, ধরুন চায়না এই রাস্তার মধ্য দিয়ে পৌঁছাতো ভারতের উপর দিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানের সাইড হয়ে পৌঁছতে পারতো ইরান, এবং ইরান থেকে ইরাক। আর জানেন ইরানের সঙ্গে পাকিস্তানের আফগানিস্তানের চায়নার সম্পর্ক মোটামুটি ভালো, এবং ইরানের যে প্রেসিডেন্ট এই কদিন আগে এসছে মিটিংয়ে এসেছিলেন চায়নাতে। এবং পাকিস্তান থেকে ইরান থেকে ইরাক হয়ে সৌদি আরব, ওমান, ইয়েমেন, এবং যে এখান থেকে আবার ইরাকের পাশ দিয়ে ইজিপ্ট হয়ে যে আফ্রিকার কান্ট্রিগুলো সব জায়গায়, লিবিয়া, টিউনিসিয়া, আলজিয়া, যদি ম্যাপ দেখেন সেখানকে পৌঁছাবার একটা ব্যবস্থা ছিল। সব দেশই খুবই গরিব দেশ। চায়না এখন দ্বিতীয় লার্জেস্ট ইকোনমি। এরা যদি ইনভেস্ট করে সব দেশে সেটাকে অ্যাকসেপ্ট করতে, এবং মডেলটা যদি সাকসেস হতো তাহলে সব দেশের কাছে এর অ্যাকসেপ্টেন্সও কিন্তু অনেক বেশি বেড়ে যেত। এছাড়াও পাকিস্তানের করাচি এবং যে গদারপুর থেকে সমুদ্রপথেও একটা সামনেই ওমান, সৌদি আরব, ইয়েমেন এবং ইউনাইটেড আরব এমিরেটস, ইইউ, এইসব জায়গাগুলো খুব ছোট্ট একটা সমুদ্রপথ। সেই সমুদ্রপথে সহজেই এই মিডল ইস্টের দেশগুলোতে যে মালপত্র বহনের ব্যাপারটা, চায়না থেকে সোজা একদম পাকিস্তানে রোড হয়ে চলে আসতো গাদার এবং করাচিতে, তারপর সেখান থেকে সেগুলো মিডল ইস্টের দেশগুলোতে চলে যেত। এইটাই ছিল পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনাটা সাকসেস হলো না। তার পেছনে কারণ যেগুলো হচ্ছে সেটাও মস্ত বড়। কারণগুলো হচ্ছে মোটামুটি একটা হচ্ছে ইনসার্জেন্সি। পাকিস্তানের ভেতরে যেভাবে উগ্রপন্থী হামলা হচ্ছে, বিশেষ করে কেপিকে এবং বালুচিস্তান, যদি চায়নার হেডেক বেশি ছিল বালুচিস্তান নিয়ে, বালুচিস্তানে বিএলএর মাজিদ গ্রুপ তারা বিভিন্ন সময় যেভাবে পাকিস্তান সৈন্যদের উপর আক্রমণ করছে, চীনের ওয়ার্কার্স, ইঞ্জিনিয়ার,
ওয়ার্কার যারা এই সিপিএসিতে কাজ করার জন্য এসেছে, সেইটা চীনের কাছে খুবই একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ চাইনিজ ওয়ার্কাররা আর পাকিস্তানে কাজ করতে আসতে কেউ রাজি নয়। যদিও চায়নাতে না বলার মতো কারো ক্ষমতা নেই, আসতেই বাধ্য হতো। এর মধ্যে দেখা গেছে যে চীনের বেশ কিছু ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারকে এই বিএলও উগ্রপন্থীরা তারা কিন্তু তাদেরকে নিকেশ করেছে। অর্থাৎ তাদের রাগটা পাকিস্তানের পরপরেই, পাকিস্তান মিলিটারি পরপরেই কিন্তু এই চাইনিজ যে ওয়ার্কার তাদের উপর পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এর বাইরেও দেখা গেছে যেখানে বিএলএ নাই সেখানেও হয়েছে। যেমন করাচি এয়ারপোর্টে একটা সময় এয়ারপোর্টেই বম ধামাকা হয়ে চাইনিজ ইঞ্জিনিয়াররা মারা গেছিলো। তো সেরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এতে চীনের ভয়ানক উদ্বেগ বেড়ে যায় এবং দেখা হলো চীনের ওয়ার্কার দিকে চীনকেই আবার তাদের সৈন্য মিলিটারি পাঠিয়ে তাদেরকে রক্ষা করতে হচ্ছে। যদিও পাকিস্তান মিলিটারি তাদেরকে এসকর্ট দেয়, কিন্তু পাকিস্তান মিলিটারি অবস্থা এত খারাপ যে তারা নিজেদের রক্ষা করবে না এই চাইনিজ ওয়ার্কার দিকে তারা রক্ষা করবে এসকর্ট করে। এরপরে টোটাল প্রজেক্ট কস্ট ছিল $62 বিলিয়ন। কেউ বলে 60 বিলিয়ন, কেউ বলে 62 বিলিয়ন। টোটাল $60 বিলিয়ন ছিল প্রজেক্ট কস্ট। তার প্রায় 30 বিলিয়ন, 28 to 30 বিলিয়ন হ্যাজ অলরেডি বিন স্পেন্ট। 28 থেকে 30 বিলিয়ন টাকা এর মধ্যে খরচা হয়ে গেছে এবং 10 বছরের প্রজেক্ট ছিল এবং 10 বছর সময় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাজটা কমপ্লিট হয়নি। কাজটা অর্ধেকের জায়গায় এসে পড়ে থেকে গেছে। এরপর যেহেতু ভারতের একটা অংশের মধ্যে অকুপায়েড কাশ্মীর, তার উপর দিয়ে প্রজেক্টটা নিয়ে যাচ্ছে, তাহলে এতে ভারতের একটা কিন্তু চীনের কাছে অবজেকশন ছিল যে আপনারা এই রাস্তা সিপিএসি ক্যান্সেল করুন, কারণ এই রাস্তা হলে পরে ভারতের যে জমি পাকিস্তান দখল করেছে তার উপর দিয়ে চলে যাবে, অতএব এটা আপনারা বন্ধ করুন। তো সেটাও একটা কারণের মধ্যে অন্যতম হয়ে যায়। পাকিস্তান ইন্টারেস্ট তো ফেরত দিচ্ছেই না, প্রিন্সিপাল তো ফেরত দিচ্ছে। পাকিস্তান বলেছে তোমরা আমাদের ইন্টারেস্টের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এর মধ্যে যেহেতু প্রজেক্ট থেকে উইথড্র করছে চীন, পাকিস্তান অন্য স্রোত খোঁজার চেষ্টা করছে। ফলে কী হচ্ছে, পাকিস্তানকে আবার $2 বিলিয়ন দরকার এর সাথে সাথে একটা রেল লাইনকে কমপ্লিট করার জন্য। এখন সেই $2 বিলিয়ন এবারে এসসিও সামিটকে বলেছিলেন, কিন্তু সম্ভবত শি জিনপিং সেটা নাকচ করে দিয়েছেন। তখন পাকিস্তান সেটা আবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কাছে টাকাটার জন্য আবার আবেদন করেছে। তাহলে চায়না দেখছে যে আমাদের অবস্থাটা খুব একটা ভালো নয়। এর বাইরে একটা কারণ হচ্ছে যে পাকিস্তান আবার আমেরিকারও খুব ক্লোজ হচ্ছে। আমেরিকার কাছ থেকে লোন নিয়েছে, IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তো ফাইনালি চায়না গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস প্রজেক্ট ইজ নট ভায়াবল ওয়ান টু স্পেন্ড ফার্দার $30 বিলিয়ন। অর্থাৎ চায়না শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে আরও $30 বিলিয়ন এর পেছনে খরচ করে চীনের আগামী দিনে খুব একটা লাভ হবে না, কারণ এই প্রজেক্টটা সে বিভিন্ন যে কারণ, সেই কারণে প্রজেক্টটা ভায়াবল নয়। এবং পাকিস্তানের সরকার একটা না গণতান্ত্রিক সরকার, একটা মিলিটারি অপারেটেড ড্যামি ডেমোক্রেসি বলা যায়, যেখানে প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতাই নেই, যেখানে মিলিটারি চিফই সব কিছু করে। এবার এসসিও সামিটে মিটিংয়ের পরের দিন দেখা গেল যে ওখানকার যে মিলিটারি চিফ তিনিও চায়না যে হাজির হয়েছিলেন, কিন্তু কিছু সুবিধা করতে পারেনি। এখন প্রেজেন্ট স্ট্যাটাসটা কি? কারণ প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে চায়না ডিনাইড টু প্রোভাইড ফার্দার লোন। চায়না বলে দিয়েছে আমরা লোন দেব না, রাদার আস্ক টু পে দ্য ইন্টারেস্ট। পরন্তু বলেছে যে আপনারা আমাদের সুদ ফেরত দিন। বললামই তো, পাকিস্তান এখন এডিবির কাছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে $2 বিলিয়ন লোন চেয়েছে। সেটা হয়তো পেয়ে যাবে, কারণ ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা এডিবি এরা তো সবই পাকিস্তানের অঙ্গুল হলে চলে। তো দেখা যাক সেই লোনটা দেয় কিনা। তাই যেহেতু পাকিস্তানে এখন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বিভিন্ন বিষয়ে সমর্থন করছেন, ফলে তিনি হয়তো এই লোনটা দিতে একটু সুপারিশ করবেন এবং লোনটা হয়তো তারা পেয়েও যাবে। কিন্তু এই প্রজেক্টটা যে পাকিস্তানে ভায়াবল হবে না,
এবং বিশাল একটা অঙ্কের ঋণের বোঝা তাদের ঘাড়ে যে চেপে থাকবে চীনের কাছে এবং আমেরিকার কাছে, এইটাই এর ভবিতব্য। আমি এর আগে ভিডিও করে একবার বলেছিলাম যে এত দুর্বল অর্থনীতি নিয়ে সবসময় হাত পেতে বিভিন্ন দেশের কাছে, সৌদি আরব, চীন, আমেরিকা, বিভিন্ন দেশের কাছে যে ঋণ নিয়েছে, এইভাবে একটা দেশ চলতে থাকলে কখনোই সেই দেশে লোকে কেউ ইনভেস্ট করবে না। পাকিস্তান তাদের এয়ারপোর্টকেও বাইরের দেশকে লিজ দিয়ে দিচ্ছে। পাকিস্তানের আর্থিক অবস্থা এতই খারাপ, সেখানকার মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য পর্যন্ত পৌঁছচ্ছে না। বিশাল অঙ্কের একটা মানুষ দারিদ্র্য সীমার নিচে, বিশাল অঙ্কের শিশুরা অপুষ্টিতে ভুগছে, বিশাল অঙ্কের বাচ্চারা স্কুলে যায়ই না। এইরকম একটা দেশের অবস্থাতে কেউই আর তাদের দিকে আগামী দিনে যে বেশি দিন চেয়ে দেখবে না, এটাই বড় কথা। এখন আমেরিকা বিশেষ কোনো স্বার্থে তাদেরকে এই মুহূর্তে হয়তো সমর্থন করছে, কারণ তাদের ভৌগোলিক অবস্থানটা যেভাবে, একদিকে ইরান আছে, একদিকে ভারত আছে, একদিকে চীন আছে, এই ভৌগোলিক অবস্থানের জন্য হয়তো কিছুদিন সাপোর্ট করে ইউজ অ্যান্ড থ্রো করে পাকিস্তানকে আবার ছুঁড়ে ফেলে দেবে। তখন পাকিস্তানের যথাযথ শিক্ষা হবে। নিজেদের দেশের উন্নতি যদি নিজেরা সঠিক চিন্তা করে না করতে পারে, শুধুমাত্র অন্য দেশ থেকে ঋণ নিয়েছে, কখন এইভাবে একটা দেশ চলে না। যেমন একটা পরিবার কেবলমাত্র ঋণ করে 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 চলে না, তেমনি একটা দেশও কখনো এইভাবে ঋণ করে করে দিনের পর দিন চলতে পারে না বা তাদের আর্থিক উন্নতি করতে পারে না। এইখানে এই আলোচনাটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।